কম্পিউটার শব্দটা শুনলেই কেমন যেন একটা জটিল মেশিনের ছবি মাথায় আসে, তাই না? কিন্তু যদি বলি এর ভেতরের ব্যাপারটা আসলে খুবই সোজা। চলুন আজ আমরা একসাথেই যন্ত্রটার রহস্য ভাঙি, একেবারে গোড়া থেকে, একদম সহজ করে। এটা শুনলে কিন্তু অবাক হতে হয়। ভাবুন তো একবার, বিশাল সুপার কম্পিউটার যা দিয়ে মহাকাশের গবেষণা হয়, আর আমাদের পকেটে থাকা ছোট্ট স্মার্টফোনটা, দুটোই কিন্তু চলে একই সহজ নিয়মের উপর। কি সেই নিয়মটা? চলুন জেনে নিই। তো চলে এসেছি আমরা সেই রহস্যের কাছে। এটাই সেই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নিয়ম, যা ছাড়া কোনো কম্পিউটারই চলতে পারে না। চলুন দেখি বিষয়টা কি। এই নিয়মটার একটা সুন্দর নাম আছে, আইপিও চক্র। আইপিও। প্রথমে আসে আই মানে ইনপুট, কম্পিউটারের মাধ্যমে যে কোনো তথ্য বা ডেটা নেয়। ধরুন আমরা কিছু টাইপ করলাম। এরপর আসে পি মানে প্রসেস। এই ধাপে কম্পিউটার ওই ডেটাটার উপর কাজ করে, মানে ওটাকে নিয়ে ভাবে। আর সবশেষে ও মানে আউটপুট, মানে কাজ শেষ করে আমাদের একটা ফলাফল দেয়। সহজ কথায়, তথ্য নাও, কাজ করো, ফল দাও। ব্যাস, এটাই হলো কম্পিউটারের কাজের মূল মন্ত্র। আচ্ছা, এই যে ইনপুট, প্রসেস, আউটপুটের কথা বললাম, এগুলো তো একটা যন্ত্রের মধ্যেই হয়, তাই না? চলুন এবার কম্পিউটারের সেই শরীরটাকে একটু কাছ থেকে দেখি, মানে যে অংশগুলো আমরা চোখে দেখতে পারি, হাত দিয়ে ছুঁতে পারি। কম্পিউটারকে যদি আমরা একটা মানুষের মতো করে ভাবি, তাহলে এর দুটো মূল অংশ। একটা হলো শরীরটা, মানে হার্ডওয়্যার, এই যে মনিটর, কিবোর্ড, মাউস, এগুলোকে ছোঁয়া যায়। আর আরেকটা হলো তার ভেতরের মন বা চিন্তা, মানে সফটওয়্যার। এটাকে কিন্তু ছোঁয়া যায় না, কিন্তু এটাই হার্ডওয়্যারকে বলে দেয় যে কি করতে হবে, কিভাবে চলতে হবে। একটা ছাড়া আরেকটা অচল। তো এই যে শরীরটা মানে হার্ডওয়্যার, এটা বাইরের জগৎ থেকে তথ্য নেয় কিভাবে? ঠিক আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মতো কম্পিউটারেরও ইন্দ্রিয় আছে, যেগুলোকে আমরা বলি ইনপুট ডিভাইস। যেমন ধরুন কিবোর্ড, ওটা দিয়ে আমরা লিখে কম্পিউটারকে নির্দেশ দিই। মাউস দিয়ে দেখিয়ে দিই কোনটা ক্লিক করতে হবে। এগুলোই হলো কম্পিউটারের কান আর চোখের মতো। আচ্ছা, আমরা তো ইনপুট দিয়ে কথা বললাম, কম্পিউটার উত্তর দেবে কিভাবে? ও যখন নিজের কথা বলতে চায় বা কাজের ফল দেখাতে চায়, তখন সে ব্যবহার করে আউটপুট ডিভাইস। যেমন মনিটরের স্ক্রিনে আমরা সব দেখতে পাই, স্পিকারে শুনতে পাই, আবার প্রিন্টার দিয়ে কাগজে ছাপিয়েও দেয়। এগুলোই হলো কম্পিউটারের কথা বলার মাধ্যম। বেশ, শরীরের বাইরের অংশ তো দেখা হলো, এবার চলুন একটু ভেতরে যাই, মানে কম্পিউটারের মস্তিষ্কের ভেতরে, যেখানে আসল খেলাটা হয়। সব চিন্তাভাবনা, সব স্মৃতি। হ্যাঁ, আমরা কথা বলছি সিপিইউ আর মেমরি নিয়ে। এই যে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে কিন্তু কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। কেন? কারণ সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব হিসাব নিকাশ, সবকিছু কিন্তু এই ছোট্ট চিপটার মধ্যেই হয়। পুরো যন্ত্রটার পরিচালকই হল এই সিপিইউ। এই মস্তিষ্কের ভেতরেও কিন্তু একটা পুরো টিম কাজ করে। ভাবা যায়, প্রথমজন হলো কন্ট্রোল ইউনিট। সে হলো টিমের বস, মানে ট্রাফিক পুলিশের মতো। কে কখন কি কাজ করবে সবটা সেই ঠিক করে দেয়। এরপর আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। সে হলো টিমের গণিতবিদ। সব যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মানে যত কঠিন হিসাব আছে সব সে করে ফেলে। আর সবশেষে আছে রেজিস্টার। এগুলো হলো খুব ছোট্ট আর সুপারফাস্ট মেমোরি, অনেকটা হাতের কাছে রাখা একটা নোটপ্যাডের মতো, যেখানে খুব জরুরি তথ্য সঙ্গে সঙ্গে লিখে রাখা যায়। মস্তিষ্কের পর আসে স্মৃতি বা মেমোরি। কম্পিউটারের মেমোরিও কিন্তু দুরকমের। একটা হলো র্যাম, এটাকে বলা যায় একটা রাফ খাতা বা হোয়াইট বোর্ডের মতো। যতক্ষণ কাজ চলছে সবকিছু এখানে লেখা থাকে, কিন্তু যেই কম্পিউটার বন্ধ করলেন, ব্যাস সব লেখা মুছে সাফ। তাই একে বলে অস্থায়ী মেমোরি। আর আরেকটা হলো রম। এটা হলো একটা ছাপা বইয়ের মতো। এর ভেতরে লেখা স্থায়ী, কারেন্ট যাক বা আসুক, এর লেখা মুছবে না। তাহলে প্রশ্ন হলো, আমাদের এত দরকারি ফাইল, ছবি, গান, সিনেমা, এগুলো কোথায় জমা থাকবে? ওগুলো তো মুছে গেলে চলবে না। ঠিক এই কারণেই আছে সেকেন্ডারি মেমোরি। এটাকে ভাবতে পারেন একটা বড় আলমারি বা ফাইল ক্যাবিনেটের মতো, যেখানে সবকিছু গুছিয়ে রাখা যায়। যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলোই সেই আলমারি। তো দেখুন, আমাদের কাছে শরীর মানে হার্ডওয়্যার আছে, মস্তিষ্ক মানে সিপিইউ আছে, স্মৃতিও মানে মেমোরি আছে। কিন্তু এই সব কিছুকে একসাথে চালাবে কে, নির্দেশ দেবে কে?
এখানেই আসে সফটওয়্যারের কথা, সেই অদৃশ্য শক্তি বা আত্মা যা এই পুরো যন্ত্রটাকে জীবন দেয়। এই সফটওয়্যারও কিন্তু মূলত দুই রকমের। একটা হলো সিস্টেম সফটওয়্যার। এটা হলো কম্পিউটারের নিজের বেঁচে থাকার জন্য জরুরি। যেমন ধরুন উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড, এটা ছাড়া কম্পিউটারটা চালুই হবে না। আর দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো হলো আমাদের কাজের জন্য। যেমন লেখার জন্য আমরা MS ওয়ার্ড ব্যবহার করি, ইন্টারনেট দেখার জন্য ক্রোম। এগুলো আমাদের কাজ সহজ করে দেয়। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা দারুণ উদাহরণ হলো MS অফিস। এটা আমরা প্রায় সবাই ব্যবহার করেছি, তাই না? যেমন MS ওয়ার্ড ব্যবহার করি কিছু লেখার জন্য, MS এক্সেল ব্যবহার করি লম্বা চওড়া হিসাব করার জন্য, আর MS পাওয়ার পয়েন্ট তো প্রেজেন্টেশন বানানোর জন্য আমাদের সবারই লাগে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অপারেটিং সিস্টেম বা OS। এর কাজটা কি জানেন? সে হলো আমাদের আর কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে একজন অনুবাদ বা দোভাষীর মতো। আমরা মাউস দিয়ে যা ক্লিক করি বা কিবোর্ডে যা টাইপ করি, OS সেটাকে মেশিনের ভাষায় অনুবাদ করে দেয়। আবার মেশিন যে উত্তরটা দেয় সেটাকে আমাদের বোঝার মতো করে স্ক্রিনে দেখায়। এক কথায় OS ছাড়া আমরা কম্পিউটারের সাথে কথাই বলতে পারতাম না। তো এই পর্যন্ত আমরা ছোট ছোট অংশ জুড়ে একটা গোটা কম্পিউটারকে চিনে ফেললাম, তাই না? হার্ডওয়্যার, সফটওয়্যার, CPU, মেমরি, সব। কিন্তু গল্পটা তো একটা কম্পিউটারে থেমে থাকে না। চলুন এবার দেখি এই এক একটা কম্পিউটার মিলেমিশে কিভাবে এক বিশাল জগৎ তৈরি করে। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কম্পিউটার এত কিছু করে, এত জটিল সব কাজ, কিন্তু সে আসলে বোঝে মাত্র দুটো জিনিস, 0 আর 1। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুধু 0 আর 1। আমরা যে গান শুনি, সিনেমা দেখি বা এই যে কথাগুলো শুনছেন, কম্পিউটারের কাছে এই সব কিছুই আসলে 0 আর 1-এর একটা লম্বা সারি। অবিশ্বাস্য, তাই না? আর এই যে এত এত ডেটা, মানে এই 0 আর 1-এর সারি, এগুলোকে তো মাপতে হবে, তাই না? তো সেই মাপার এককগুলো হলো বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এসব। যেমন যখন 1024 বাইট ডেটা একসাথে হয়, তখন আমরা তাকে বলি 1 কিলোবাইট বা কেবি। আচ্ছা, ভাবুন তো, একটা কম্পিউটার তো আমরা বুঝলাম, কিন্তু যখন একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে জুড়ে যায়, তখন কি হয়? তখন তৈরি হয় একটা নেটওয়ার্ক। আর যখন সারা পৃথিবীর কোটি কোটি কম্পিউটার একে অপরের সাথে জুড়ে যায়, তখন তৈরি হয় ইন্টারনেট। এটা আসলে নেটওয়ার্কেরও নেটওয়ার্ক, একটা বিশাল ডিজিটাল মহাসাগর। তাহলে দেখুন, আমরা ধাপে ধাপে একটা ডিজিটাল মস্তিষ্ককে চিনলাম। কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যখন ইন্টারনেটের মাধ্যমে এরকম কোটি কোটি ডিজিটাল মস্তিষ্ক একে অপরের সাথে জুড়ে যায় আর একসাথে চিন্তা করতে শুরু করে, তখন তাদের সম্মিলিত শক্তি দিয়ে কি না করা সম্ভব? হয়তো কোনো অসম্ভবকেও সম্ভব করা যায়। এই ভাবনাটাই কিন্তু আমাদের ডিজিটাল ভবিষ্যতের দিকে এক পা এগিয়ে দেয়।